হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 8 নিয়ে, স্থিতিবিদ্যা। সো বেসিক্যালি এটা স্থিতিবিদ্যার সেকেন্ড লেকচার। আমরা অলরেডি প্রথম লেকচার দেখছি। আজকে আমরা আরো একটা লেকচার নিয়ে আসছি তোমাদের সামনে। আজকে বেশ কয়েকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের জার্নি শুরু করে দিই। সো আমাদের আজকের জার্নি শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে চলো আজকে জানি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকে আমরা তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কোণ নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলা। সো তুমি দেখতেই পাচ্ছ এটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো গুরুত্বের বিবেচনা এটা ট্রিপল স্টার। দেন আমরা আলোচনা করব বলের সাথে সমকোণে ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওই ধরনের ম্যাথ। ওকে, এটাও ইম্পর্টেন্ট। আমি বলবো ওয়ান স্টার দেখে আবার এটাকে ফেলে দিও না। কোনো কিছু এখানে ফেলার মতো না, সবকিছুই পড়তে হবে, জানতে হবে। ওকে, তো এই ম্যাথটাও আমরা বেশ গুরুত্বের সাথে করব। দেন এখানে আছে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত সংক্রান্ত যে সমস্যা বলি, এইটা ভার্সিটির জন্য হট টপিক। ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। সো এইটা জাস্ট একটা অ্যানালাইসিস যে এই টাইপের মানে এই টাইপটা কেমন পরিমাণে আসছে, এটা আমাদের প্রিপারেশনের জন্য আমরা যখন প্রিপারেশন নিতে যাব, ওকে, তখন এটার গুরুত্ব কেমন দিব, জাস্ট এইগুলো ইন্ডিকেট করার জন্য। ঠিক আছে, বাট আমি বলবো যে তোমরা কোনো টাইপই বাদ দিবা না, সবকিছুই ভালো করে পড়বা। ওকে, বাট যেগুলো বেশি আসছে দেখা যাবে পরীক্ষার আগের দিন আগের রাতে তুমি কি করবা, যে ওই ধরনের ম্যাথগুলাই আরেকবার একটু দেখে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা শুরু করব। সেটা হলো কোণ নির্ণয় সংক্রান্ত যে সমস্যা বলে আছে। খেয়াল করো, টাইপ 2 কোণ নির্ণয় সংক্রান্ত সমস্যা বলি আমরা যদি একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, এমসিকিউতে বেশ কয়েকবার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। অন দ্য আদার হ্যান্ড রিটেনে দুইবার আসছে, জেএনইউ কেইউ। ওকে, সো রিটার্ন তো মাত্র কয়েক বছর হইলো শুরু হয়েছে, বাট দেখো তারপরেও দুইবার আমরা এখানে পাইছি। সো রিটার্নের জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। ওকে, আর অলরেডি তো বলে ফেললাম যে গুরুত্বের বিবেচনায় এইটা ট্রিপল স্টার। ওকে, খেয়াল করো, আমরা গত লেকচারে কি করছিলাম, যে লব্ধির মান কিভাবে বের করতে হয় প্রমাণ সহ দেখছিলাম, অনেকগুলা ম্যাথ করছিলাম। ওকে, আচ্ছা, দেন এই সূত্র ইউজ করে এই যে আলফা বের করার টেকনিকও আমরা দেখছিলাম। আজকে আমরা ডেডিকেটেড ওয়েতে এই কোণ নির্ণয় সংক্রান্ত কোণ মানে কোন কোণ, খেয়াল করো এখানে একটা হইল এই যে দুইটা ফোর্স পি এন্ড কিউ, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটুকু আছে যাকে আমরা আলফা বলি। ওকে, এটা আমরা বের করব। আরেকটা হইল যে লব্ধির দিক। ওকে, লব্ধির দিক বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি, থিটা ইউজ করি। ওকে, সো এই থিটা কি করব, একই সাথে আমরা বের করব। ঠিক আছে, দ্যাট মিনস এই টাইপের মধ্যে আমরা আলফাও নির্ণয় করা শিখবো এবং থিটা কিভাবে বের করতে হয় এটাও জানবো। অলরেডি আমরা সূত্র দেখছি, বাট আজকে আমরা ফোকাস করব এই ধরনের ম্যাথগুলো কিভাবে ইজিলি সলভ করা যায়। ওকে, আচ্ছা, খেয়াল করো এখানে কি বলছে, পি ও কিউ মানের দুটি বলের অন্তর্ভুক্ত কোণ আলফা এবং এদের লব্ধি আর হলে আমরা আর এর ভ্যালু কত পাই, আর ইকুয়াল টু রুট ওভার যে দুইটা বল দেয়া আছে তাদের বর্গের সমষ্টি প্লাস দুইটা বলের গুণফল ইন্টু 2 ইন্টু কি হবে, আলফার কোসাইন। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এখান থেকে কি কিছু ডিরাইভ করা যায়, আমরা একটু ট্রাই করে দেখতে পারি, দেখি কি পাই। খেয়াল করো এখানে কি আছে, আমি এটা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওকে, এখন আমার টার্গেট হলো এই আলফা নিয়ে। খেয়াল করো এখানে কজ আলফা ইকুয়াল টু কি হবে, কজ আলফা ইকুয়াল টু হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি একবারে নিয়ে আসছি, এই যে দুইটা টার্ম এখানে দেয়া আছে, পদ এখানে দেয়া আছে, এইগুলাকে কি করছি, বাম পাশে নিয়ে আসছি। ওকে, ডিভাইডেড বাই কি হবে, 2pq। শেষ। ঠিক আছে, এখন আমার দরকার হইলো আলফার ভ্যালু, তাহলে কি করবো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স ওকে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, 2pq। খুব মনোযোগ দিয়ে শোনো কথা। এখন আমাদের মানে আমাদের যদি লব্ধি এবং যে দুইটা বল আমরা প্রথমে প্রয়োগ করছিলাম এগুলো যদি দেয়া থাকে, তাহলে আলফা বের করাটা একদম সিম্পল, একদম সিম্পল। আমরা কি করব, আমরা ডিরেক্টলি জাস্ট এই তিনটা বল বা ফোর্স যদি দেয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, আলফা বের করতে পারবো। কিভাবে, কজ ইনভার্স
যে লব্ধি দেওয়া আছে তার বর্গ মাইনাস, দেখো যে শুরুর দিকে যে দুইটা বল আমরা বল প্রয়োগ করছি তাদের বর্গের সমষ্টি ডিভাইডেড বাই যে শুরুর দিকের যে দুইটা বল আছে তাদের গুণফল ইনটু 2। ওকে, সামনে আমরা এই সূত্র মানে প্রশ্ন দেখবো আর সূত্র বসাবো, ম্যাথ হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা এখন আমরা আলোচনা করি আবার পি ও আর এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা যখন আর এর দিক বিবেচনা করব, একটা ফোর্সের রেসপেক্টে কি করব, তার দিক বিবেচনা করব, তাই না? হয় কিউ এর সাথে, না হইলে কি হবে পি এর সাথে। আচ্ছা পি এর সাথে এখানে থিটা বলছে, এটা কনভেনশন সব জায়গায় দেখবে যে মোটামুটি এইভাবেই করে, বাট আমার মতে যে তুমি পি কিউ আর যে স্ট্রাকচার আছে এটা মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের একটা টেকনিক শিখাইছি যে কিভাবে মনে রাখতে হবে। লাইক এভাবে তুমি চিন্তা করো যে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স। ওকে, তুমি চিন্তা করো থিটা কার সাথে আছে, এই যে লব্ধির দিক নির্ণয় করার ক্ষেত্রে যে আমরা থিটা থিটা চিল্লাইতেছি, এটা কার দিকে আছে, এটা পি এর সাথে আছে। সো আমরা পি কি করব, নিচে এখানে বসাই দিব একা। ওকে, দেন কার সাথে নাই, কিউ এর সাথে তার কোনো সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি না, কিউ উপরে নিচে বসাবো। ঠিক আছে, নেক্সট এখানে ট্যান আছে, ট্যান থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখানে যেহেতু আলফা, তাহলে উপরে সাইন আলফা আর নিচে কি হবে কজ আলফা। মনে রাখার একটা সহজ টেকনিক তোমাদের আমি এখানে বলে দিলাম। আচ্ছা এখন খেয়াল করো, এই যে থিটা আমরা এখানে বের করছি, তাই না? এখানে আমরা থিটা বের করছি। এখন তুমি চিন্তা করো এই থিটা, ওরা তো এমনও বলতে পারে যে কিউ এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, তখন কি হবে, এটা হবে আলফা আলফা মাইনাস থিটা। ঠিক আছে, এই আলফা থেকে থিটা বিয়োগ করে দিলেই কি পাওয়া যায় বলতো, এই অ্যাঙ্গেলটুকু পাওয়া যায়, যেটাকে আমরা বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে, যাই হোক, মানে আমার যেটা বলার ছিল সেটা হইলো এই যে সূত্রগুলা আমরা কি করলাম, যে যখন কোণ নির্ণয় করতে বলবে আমরা এইখান থেকে ডিরাইভেশন যাতে করা না লাগে, আমরা টু দা পয়েন্টে বা টু দা মানে এই একদম রাইট সূত্রে যাতে আমরা চলে যেতে পারি। ওকে, এবং আমরা সামনে যখন ম্যাথগুলা করব তখনই তুমি বুঝতে পারবা। আচ্ছা এখন খেয়াল করো, আমরা কি করছি, এইখানে আলফার ভ্যালু বের করার সূত্র দেখছি, ডিরেক্ট সূত্র যেটা আমরা সামনে অ্যাপ্লাই করব। দেন আমরা দেখছি থিটা বের করার যে সূত্র। ওকে, তাহলে চলো একটু সামনে আগাই, দেখি এই ম্যাথগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা, এবং সময় আমরা সেভ করতে পারি কিনা। খেয়াল করো কি বলছে, যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন এবং 2√2 নিউটন বলয়ের লব্ধি 2√5 নিউটন হলে তাদের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত এটা বের করতে হবে। সো আমরা চলো তাড়াতাড়ি করে ফেলি। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স কি হবে, লব্ধি কোণটা 2√5 ওকে স্কয়ার, আর এখানে যে দুইটা ফোর্স আমরা অ্যাপ্লাই করছি শুরুতে সেটা কি হবে, এটা হলো 2 স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার। ওকে, 2 ইন্টু কি হবে, যে দুইটা ফোর্স আছে 2 ইন্টু 2√2 শেষ। ওকে, আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করলেই আনসারটা চলে আসবে। আচ্ছা এখন খেয়াল করো, প্রথমত হইছে এই যে আমি এখানে বিস্তারিত লিখছি, এটা জাস্ট তোমাদের একটা ডকুমেন্ট রাখার জন্য লিখছি। এইটা কি আসলে এইভাবে লিখে তারপর আরেকবার ক্যালকুলেশন করার দরকার আছে? আমরা আসলে মনে মনে কি এই ক্যালকুলেশনটা করতে পারি না, না লিখি? যেমন তুমি চিন্তা করো এখানে কি হবে, আমি এখানে জানি 2√5 এটাকে স্কোয়ার করলে কি পাওয়া যায়, 20 পাওয়া যায়। কেন, 2 কে স্কোয়ার করলে 4 আর √5 কে স্কোয়ার করলে কি হবে 5, 4 ইন্টু 5 20 হয়। ওকে 20, দেন 2 স্কোয়ার দ্যাট ইজ 4। আবার এখানে খেয়াল করো 2√2 কত হবে স্কোয়ার করলে 4, আর √2 কে স্কোয়ার করলে 2, 4 দুগুণা 8 হবে, শেষ। নেক্সট এখানে কত, 2 2 2 তাই না, সো 8√2। ওকে, দেন এখানে আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়, অবভিয়াসলি 8 হয়। সো 8 ডিভাইডেড বাই 8√2, 8 8 কাটা, তাহলে cos ইনভার্স 1 ডিভাইডেড বাই √2 which is 45 ডিগ্রি। আছে কি অপশন আছে? তো তোমাদের জাস্ট ডকুমেন্ট রাখার জন্য আমি সবকিছু এখানে লিখে দিছি। আমার মনে হয় যে এখানে কি হবে, স্কোয়ার করলে কি হবে, ডিরেক্টলি আসলে এই লাইনে আসা যায়, ডিরেক্টলি এই লাইনে আসা যায়। এরপরে কি এটা এই সিম্পল ক্যালকুলেশন করার জন্য আলাদা করে লিখতে হবে না, বুঝতে পারছো? সো আমরা চাইলে এভাবে কি করতে পারি, সময়টা কমাই নিয়ে আসতে পারি। তাহলে চলো একটু সামনে আগাই, দেখি বাকিগুলা আমরা কম সময় করতে পারি কিনা। দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। দুটা সমান বল, সো সমান যদি হয়ে থাকে আমরা কিন্তু লব্ধির সূত্র আমরা জানি, আর ই ইকুয়াল টু 2p cos আলফা ডিভাইডেড বাই 2। ওকে, এটা কিন্তু আমরা গত লেকচারে দেখছি।
আচ্ছা, এখন কি হয়েছে, দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে দ্যাট মিনস এখানে খেয়াল করো যে দুটো সমান বল কত, বল দুইটার ভ্যালু হইল পি, আবার লব্ধির বল কত, মানে লব্ধির মানও কত বলো তো, এটাও পি। তাহলে পি ইকুয়াল টু, মানে আর ই এর জায়গায় আমি পি বসাই দিচ্ছি, 2p cos আলফা ডিভাইডেড বাই 2। তাহলে পি আর পি কাটা, তাহলে এখানে কি হবে, cos আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হবে হাফ। তাহলে আলফা ডিভাইডেড বাই 2, হাফ কিসের জন্য আসে, cos 60 এর জন্য কি আসে, হাফ আসে। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, 60। বাট ওরা কি চাইছে, ওরা চাইছে আলফার ভ্যালু, তাই না, বলদের মধ্যবর্তী কোণ কত, দ্যাট মিন্স আলফার ভ্যালু ওরা জানতে চাইছে। এটা হবে 60 ইন্টু 2, 120। আশা করি সবাই বুঝতে পারছো। বাট এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে অপশন একটু ইরর আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি হবে, হয় এখানে রাইট আনসার নাই, না হলে এটা হওয়া উচিত ছিল 120 ডিগ্রি। যাই হোক, ধরে নিলাম যে এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। বাট যেমনই হোক, আমরা আশা করি এখন ম্যাথগুলো সলভ করতে পারবো। ডিরেক্টলি যখন বলছে সমান বল, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে বলছি যে লব্ধির ভ্যালু কি হবে, ওই সমান বলের বল যে দুটো আমরা অ্যাপ্লাই করছিলাম তার সমান হবে। ওকে, সমান বলের মান কত, পি, লব্ধির জায়গায় কি বসা দিছি, এই পি বসা দিছি, পি পি কাটা। সো আলফা ডিভাইডেড বাই 2 এর ভ্যালু পাইছি আমরা 60 ডিগ্রি, দেন আলফার ভ্যালু পাইছি 120 ডিগ্রি। সিম্পল। নেক্সট, 3 নিউটন ও 2 নিউটন মানের দুটি বলের লব্ধি কত, আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয়, দ্বিগুণ হয়। ওকে, সো বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, এটা আমাদের বের করতে হবে। সো আবারও দেখি কি বলছে, 3 নিউটন 2 নিউটন মানের দুটি বলের লব্ধি কত, আর ওকে, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয়, দ্বিগুণ হয়। ওকে, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের বের করতে হবে। সো প্রথমে যেটা বলছে, আমরা কি করব, যা বলছে এটাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, ঠিক আছে। সো এইখানে যে একটা বিষয় আছে সেটা হইল আলফা দুইটার ক্ষেত্রেই সেম, এবং এই আলফার মানই বের করতে হবে। আমি যদি একটু ছবি এঁকে তোমাদের দেখাই তাহলে বিষয়টা অনেক ইজি হবে বুঝতে। সো একটা হলো 3 নিউটন, আর একটা হইলো 2 নিউটন। ওকে, আর অবশ্যই এই দিক বরাবর কি আছে, লব্ধি আছে, যার ভ্যালু ওরা বলে দিচ্ছে আর। আচ্ছা, আর এটা হলো আলফা, সেম। এখন তুমি খেয়াল করো, এই আলফা, দ্যাট মিনস ডিরেকশন সেম রাইখা আমরা কি করতেছি, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হয়, দ্বিগুণ হয়। প্রথম বলের মান কত, 3 নিউটন ছিল, তাহলে 6 নিউটন। ওকে, তাহলে এরপর কি পাইছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও কি হবে, দ্বিগুণ হবে, দ্যাট মিনস 2r হবে। ওকে, আর এইখানে কি আছে, এটা হলো 2 নিউটন। শেষ। আশা করি সবাই এটা বুঝিতে পেরেছো। আচ্ছা, এখন চিন্তা করো, আমাদের দরকার হইলো আলফার ভ্যালু, আমাদের দরকার আলফার ভ্যালু। তাহলে এখান থেকে কি পাবো, দেখো এখন তো আমরা জাস্ট যেমন সিনারিও এখানে পাইছি, জাস্ট এটাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবো। এখান থেকে কি পাওয়া যায়, আর স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে হইলো 4, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 কজ আলফা, এন্ড দেন এইখানে কি পাওয়া যায়, 2r হোল স্কোয়ার, 4r স্কোয়ার, এখানে 36, এটা হইলো 4, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 কজ আলফা। শেষ। এখন খুব মনোযোগ দিবা, এটার ভ্যালু কত, এখানে হলো 13 প্লাস 12 কজ আলফা, এখানে কত, 40 প্লাস 24 কজ আলফা। আমি ডিরেক্টলি বসাই না, 4 দ্বারা গুণ করেই বসাই দেই। দেখো এখানে কত, 4 ইন্টু 13, আর এখানে আছে 12 কজ আলফা। ওকে, আর এখানে হলো 40 প্লাস 24 কজ আলফা। আশা করি কি করছি তোমরা বুঝতে পারছো। এখানে যেটা হয়েছে যে এখান থেকে আমি আর স্কোয়ারের ভ্যালু পাইছি, এখানে 4r স্কোয়ারের ভ্যালু পাইছি। সো আর স্কোয়ারের ভ্যালু আমি কি করছি, এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, এখানে কত হবে, 4 13 52। ওকে, 4 13 52, আর এখানে 4 12 48 কজ আলফা, আর এখানে আছে 40, ওইখানে 24। তাইলে এখন খেয়াল করো, আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 48 থেকে 24 বিয়োগ করলে 24 কজ আলফা ইকুয়াল টু, আমি যদি এখানে বিয়োগ করে দিই -12। ওকে, তাইলে আলটিমেটলি কজ আলফা ইকুয়াল টু মাইনাস কত হবে, হাফ। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কত হবে, 120 ডিগ্রি। আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো।
ঠিক আছে। সো মনে হইতে পারে ম্যাথটা অনেক বড়। এখন তাহলে আমাদের থট প্রসেসটা কি হবে? খেয়াল করো, প্রথমে যে লাইনটা বলছে এখান থেকে আমরা আর স্কোয়ারের ভ্যালুটা বের করলাম। এরপরের যে লাইনটা বলছে ওইখান থেকে আমরা কি করলাম, দেখো 4 আর স্কোয়ারের ভ্যালুটা বের করছি। জাস্ট কি করছি, এরপরে আর স্কোয়ারের ভ্যালুটা ইনপুট করে দিচ্ছি, শেষ। ওকে। আর এখন চিন্তা করো, এই লাইন আসার পর কি এই লাইন আর লেখার দরকার আছে? এমনি তো বোঝা যায় যে আলফার ভ্যালুটা কত হবে। ঠিক আছে, এমনি বোঝা যায় যে আলফার ভ্যালু কত হবে। ওকে, তাইলে আশা করি ম্যাথ এই ম্যাথটা তোমাদের কাছে বেশ ক্লিয়ার হয়েছে। ওকে, এবং এই ধরনের ম্যাথ তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। ওকে, অনেকের মনে হইতে পারে যে আচ্ছা ম্যাথটা অনেক বড় হবে, করব কি করব না। ওকে, এই ডিসিশন মেক করতে দেখা যাবে অনেক সময় চলে যাবে। সো এটার সলিউশনটা তাহলে কি হইতে পারে? পরীক্ষার হলে না, সলিউশনটা হবে আগে আমাদের প্র্যাকটিস সেশনে, দ্যাট মিনস বাসায় আমরা ঘড়ি ধরে এই ধরনের ম্যাথ বারবার করব, যেহেতু এটা বেশ ইম্পর্টেন্ট। দেখো ডিউতে কত সালে আসছে, যেহেতু এটা আসছে, সো দ্যাট মিনস এই ধরনের ম্যাথ বেশ ইম্পর্টেন্ট। এবং এই ধরনের আরো যে ম্যাথগুলো আছে ডাটা চেঞ্জ করে, ওকে, হয়তোবা ওয়ার্ড গুলা আগে পড়ে 3 নিউটন 2 নিউটন পড়ে দিল আর আগে বললো, হইতে পারে এমন। বাট একই জিনিস তো মেক সেন্স করতেছে, তাই না? সো ওই ধরনের ম্যাথ কি করতে হবে, আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও 2p বলয়ের লব্ধি √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের বের করতে হবে। সো লব্ধি দেয়া আছে, ইনিশিয়াল যে দুইটা ফোর্স ওটাও দেয়া আছে, তাহলে এখন কি আটকায় দেখি। খেয়াল করো, আলফা এখানে দেয়া আছে, কজ ইনভার্স, আমার লব্ধি কত, √7। এখন আর এটা বসাবোই না, √7 এর বর্গ করলে কি হবে, শুধু 7। ও আচ্ছা, সরি, এখানে √7p দেয়া আছে, তাহলে কি হবে, 7p² হবে। ওকে, নেক্সট এখানে কি দেয়া আছে, পি, এখানে 2p, তাহলে আলটিমেটলি p², 1p², এখানে 4p², তাহলে 5p²। ওকে, আর দুইটা গুণ করে দিলে কি হবে, 2p², আবার দ্বিগুণ করলে 4p², শেষ। তাহলে দেখো এখানে কত, এখানে হলো 2p², এটা 4p² হাফ। এত কিছু আসলে লেখার দরকার নেই, এমনি মনে মনেই করা যায় ম্যাথটা, তাই না? ওকে, তাইলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, cos ইনভার্স হাফ ইকুয়াল টু কত হবে, 60। আছে কি, আছে, না থেকে যাবে কই। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, দুটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে কি চাইছে, বলদের মধ্যবর্তী কোণ কত। ওকে, সো দুটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল। আচ্ছা, তাহলে ঠিক আছে, দুইটা ফোর্স আছে ইকুয়াল। নেক্সট কি বলছে দেখি, দুটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে লব্ধি কত হবে, সমান যেহেতু বলছে আর ই ইকুয়াল টু হবে তাদের গুণফল কত, p²। ওকে, তার বর্গমূল কত হবে বলতো, p। ওকে, তাহলে এমন যদি হয়ে থাকে তাহলে বলদের মধ্যবর্তী কোণ কত, বলদের মধ্যবর্তী কোণ হবে, এটা কি আমরা অলরেডি বের করছি। এই জিনিসগুলো তোমরা চাইলে একটু মনে রাখতেও পারো, যেহেতু সিম্পল জিনিস। ওকে, যে দুটো সমান মানের বলের লব্ধিও যদি সমান হয় তাহলে অলরেডি কিন্তু আমরা এটা বের করে রাখছি। দেখি তো কই ছিল, এই যে 120 ডিগ্রি। ঠিক আছে, সো কতগুলো তুমি মনে রাখতে পারো, আর যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, আমরা কি করতে পারবো বলো তো, দেখো আমরা সলভ করতে পারবো। আচ্ছা একটা মিনিট, এখানে কি হয়েছে, দুটি সমান মানের বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে, এটা কই আসছে, এগ্রিকালচারের গুচ্ছ 19-20, ওটা কই আসছিল দেখি, এটা 21-22 রিসেন্টলি আসছে। ওকে, বাট একই জিনিস বলছে, ঘুরায় পেঁচায় বলছে। ঠিক আছে, সো যাই হোক, আমরা প্রথমে কি করবো, এই যে কি বলা যায়, যে পেঁচানোর যে কথাগুলা এগুলাকে আগে সিম্পলিফাই করব। যখনই দেখছি যে না, বর্গ মানে গুণফলের বর্গমূলের সমান মানে কি, যেটা সমান ফোর্স আমি দিছি তাদের লব্ধিও কি হবে, তাদেরই সমান হবে, তাহলে আমি ইনস্ট্যান্ট বলে দিতে পারবো যে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। ঠিক আছে, যাই হোক, তাহলে আমি এই ম্যাথটা কি তাহলে আর করার দরকার পড়বে, তারপর আমি করে দিচ্ছি। খেয়াল করো, লব্ধি কত, পি, আর আমরা জানি সমান যেহেতু বল, তাহলে ওই ক্ষেত্রে লব্ধি কত হবে, 2p cos α/2। তাইলে খেয়াল করো, cos α/2 ইকুয়াল টু কত হবে, হাফ। তাইলে এখানে আমরা কি পাচ্ছি, α/2 ইকুয়াল টু 60 ডিগ্রি, তাইলে আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। আছে কি, এখন আছে, এইটাই দেয়া আছে। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝিতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর ম্যাথ। ঠিক আছে, এবং এটা সহজ সমাধানও দিয়ে দিলাম, যে এই ধরনের টার্ম যেগুলো বারবারই আসতেছে এগুলা তুমি করো, বাসায় প্র্যাকটিস করো, এটা একটু চেষ্টা করবা মনে রাখার।
ওকে, না থাকলে নাই, তুমি তো প্রসেস জানো। সো আমার মনে হয় তোমার কনফিডেন্স গ্রো হবে, তুমি ভালো করে পরীক্ষাটা দিতে পারবা। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট কনফিডেন্সটা বিল্ড আপ করো, তুমি 80% আসলে সফল হয়ে গেছো। ওকে, বাকিটা হইলো জাস্ট ঠান্ডা মাথায় এটা এক্সিকিউট করা, আর কিছু না। যাই হোক, খেয়াল করো, 7 and 8 কিলোগ্রাম ওজনের দুটি বলের লব্ধি 13 কিলোগ্রাম হলে বলদ্বয় পরস্পর কত কোণে ক্রিয়া করবে? ঠিক আছে, আচ্ছা কিলোগ্রাম এটা তো ভর, এখানে ওজন বলতে আচ্ছা এটা বুঝাইছে যে 7 কেজির একটা বস্তু। ওকে, 7 কেজি ভরের একটা বস্তু কি ধরনের ওয়েট গেইন করে, কিভাবে করবে? m × g, জি গুণ করে দিলে আমরা কিন্তু এই ওজনটা পেয়ে যাব। যাই হোক, সো আমরা 7 and 8 কেজি দিয়ে আসলে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখানে 7, 8 and 13 লব্ধি দেওয়া আছে, পরস্পর কত কোণ। আরে এটা কোনো ম্যাথ হইলো? তাহলে দেখো কজ ইনভার্স লব্ধি কত, লব্ধি 13, 13 এখানে তাহলে কত হবে? 169 স্কোয়ার করলে 49 প্লাস 68 64, 64 ডিভাইডেড বাই কত হবে? 56, 56 আর 56কে আমি যদি 2 দ্বারা গুণ করি, 6 2 12, ওকে 112 হবে আর কি। তাহলে একটু সামনে আগাই, কজ ইনভার্স, তাহলে এখানে আলটিমেটলি কত পাচ্ছি? 169, আর এখানে আলটিমেটলি কত? খেয়াল করো তো, আমি যদি এটার সাথে 50 যোগ করতাম তাহলে কত হইতো? 64-র সাথে যদি আমি 49 যোগ না করি, এটা 50 যোগ করতাম, তখন কি ক্যালকুলেশন ইজি হয়ে যায় না? কত হবে? 114 হবে। ওকে, 114 হবে, কিন্তু আমি তো 50 যোগ করি নাই, আমি এক কম যোগ করতে হবে। তাহলে 114 না, এটা কত হবে? 113, আর এখানে 112। তাইলে এখানে আলটিমেটলি আমি কত পাচ্ছি দেখি, এখানে হলো 6 আর এখানে হলো 16, তাহলে 56। আরে একদম ইজি। তাহলে এটা কজ ইনভার্স হাফ, আমি আর ওই লাইনটা লিখতে চাচ্ছি না। তাহলে আলটিমেটলি আনসার হইলো 60 ডিগ্রি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর। ওকে, তাইলে চলো একটু সামনে আগাই। খেয়াল করো, দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ আলফা। ওকে, দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি যে কোনো বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটা এর মান কোনটি হবে? দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি কি হয়েছে, যে কোনো বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটার মান কত হবে? খুবই সিম্পল একটা ম্যাথ। আমি আচ্ছা যাই হোক, এটা এক লাইনই করা যায় এবং এটা আগেও দেখাইছি, তারপর একটু বলে দিই। হ্যাঁ, আসছে যেহেতু, খেয়াল করো এখানে সমান বেগ বলছে। আচ্ছা ঠিক আছে, ভেক্টর ভি দিলাম, ভি দিলাম। এখন এই জায়গায় কি হইলো, আমরা জানি যে এটার ভ্যালু কেমন হয়, লব্ধি কেমন হয়, আর ইকুয়াল টু 2v cos আলফা ডিভাইডেড বাই 2, এটা হলো লব্ধির ব্যাপার। বাট খেয়াল করে, এটা যদি আলফা হয় তাহলে থিটা কেমন হবে? থিটা হবে আলফা ডিভাইডেড বাই 2, থিটা হবে আলফা ডিভাইডেড বাই 2। ওকে, এটা ডিরাইভেশন আমি বলছিলাম তোমরা নিজ দেখতে দেখে নাও, এখন আমি একটু করে দেই। আমার কাছে মনে হয় আরেকবার যেহেতু আসছে, তাহলে এখন আর আসলে ফিরাইলে হবে না, আমরা চলো এটা ডিরাইভেশনটা একটু দেখে নেই। খেয়াল করো, এই ক্ষেত্রে যেটা হবে tan থিটা ইকুয়াল টু, ওইখানে কি আছে, দুটোই তো সেম তাই না? আমি ভি দিয়েই করে ফেলি বা কিউ দিয়েই করে ফেলি, কিউ দিয়েই করে ফেলি, কিউ সাইন আলফা, আর নিচে কি আছে, এখানেও কিউ হবে, সবই তো সেম তাই না? এখানেও কিউ কজ আলফা, শেষ। আচ্ছা এখন খেয়াল করো, tan থিটা এখানে কি আছে, কিউ যদি কমন নেই, 1 + cos আলফা, 1 + cos আলফা, আর এখানে সাইন আলফা আছে, এটাকে কি লেখা যায়? সাইন আলফা। আমরা জানি সাইন 2 এর সূত্র কি, 2 সাইনে কজ এ। সো এটাকে আমরা লিখতে পারি 2 সাইন আলফা ডিভাইডেড বাই 2 কজ আলফা ডিভাইডেড বাই 2। তুমি এটাকে এ ধরো, 2 সাইন এ কজ এ ইকুয়াল টু কি হবে? সাইন 2a। বুঝছো? আমি আবারও বলি, 2 সাইন একটা অ্যাঙ্গেল কজ ওই অ্যাঙ্গেল ইকুয়াল টু কি হবে? সাইন ওই অ্যাঙ্গেলের দ্বিগুণ, শেষ। উদয় আলফা দিয়ে মনে রাখার আমার মনে হয় যে এটা ডেডলি হয়ে যায়, আলফা না দিয়ে বিটা দিতে পারে, থিটা দিতে পারে, অনেক কিছু দিতে পারে, তখন কি করবা? ওকে, সো আমার মনে হয় আলফা দিয়ে সূত্র মুখস্থ করতে চাই না, জাস্ট কি হবে 2 সাইন, এখানে যে আলফা কজ সেম আলফা বা সেম অ্যাঙ্গেল যদি হয়ে থাকে তাহলে আউটপুট কি পাবো? সাইন ওই মানে ওই অ্যাঙ্গেলের বা কোণের দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, আর এখানে দেখি tan থিটা এখানে আছে, কিউ 1 + cos আলফা, তাই তো? তাহলে কি হবে? 2
কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, আর উপরে আছে, আরে কিউ কিউ তো কাটতে পারতাম, যাই হোক কাটাকাটি পরে করি, আপাতত একটু সুন্দর থাকুক এটা। ওকে, কিউ কিউ কাটা, টু টু কাটা, আর এখানে কি করা যায়, আমি আর এখানে কাটি না, কস স্কোয়ার দেওয়া আছে থাকুক। খেয়াল করো, এমনি বোঝা যায় কস এখানে কাটা যাবে, ঠিক আছে, আচ্ছা কেটে দিই, কস কাটা যাবে, এটাও কাটা যাবে, জাস্ট একটা কস আলফা ডিভাইডেড বাই 2 থাকবে। সাইন ডিভাইডেড বাই কস কি হয়, ট্যান আলফা ডিভাইডেড বাই 2। সো এখান থেকে বুঝাই যায় থিটা ইকুয়াল টু কি হবে, আলফা ডিভাইডেড বাই 2 হবে। ওকে, সো আসলে এই কোয়েশ্চন দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারতাম যে দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে থিটার ভ্যালু কি হবে, আলফার অর্ধেক হবে। ওকে, সো আলফা ডিভাইডেড বাই 2 হবে, ঠিক আছে। নেক্সট, সমমানের দুটি বলের লব্ধি বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ হলে সমান মানের। সো এগেইন, আর ইকুয়াল টু সমান বল কোনটা ধরলাম, পি কজ আলফা ডিভাইডেড বাই 2, সমান মান শুনছি, আমি কি করছি, লাফায় লাফায় লিখে ফেলছি সূত্রটা। এখন ওরা কি চাইছে, ওরা বলছে সমমানের দুটি বলের লব্ধির বর্গ কি হবে, লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ হলে, লব্ধির বর্গ কি হবে, বলদ্বয়ের গুণফল হইলো পি স্কোয়ার, গুণফল হবে পি স্কোয়ার, যেহেতু দুইটা বলি সেম, পি এন্ড পি, তাহলে স্কোয়ার মানে গুণ করলে কি হবে, পি স্কোয়ার হবে, তার 3 গুণের সমান। তাইলে আর ই ইকুয়াল টু কি হবে, √3p হবে। ওকে, তাহলে পি এন্ড পি কাটা, তাইলে এখানে √3 ডিভাইডেড বাই 2 কজ আলফা ডিভাইডেড বাই 2, তাইলে এই জায়গায় আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত পাওয়া যাবে, দেখো তো 30 ডিগ্রি পাওয়া যাবে। ওকে, 30 ডিগ্রি পাওয়া যাবে, তাহলে আলফার ভ্যালু কত হবে, 60 ডিগ্রি হবে। ওকে, 60 ডিগ্রি মানে কি, যেহেতু পাই দিয়ে দিছে, পাই ডিভাইডেড বাই 3, পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, ডিভাইডেড বাই 3 কত হবে, 60 ডিগ্রি। ওকে, আছে কি, পাই ডিভাইডেড বাই 3। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ। ওকে, তাহলে চলো একটু সামনে আগাই। এখন দেখি একটি বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধি আর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, কিউ ইকুয়াল টু পি হলে আর পি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, একই বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি হলো আর, ঠিক আছে। ওরা কি বলছে, আলফা 90 ডিগ্রি ও কিউ ইকুয়াল টু পি হলে, দ্যাট মিনস বল দুটা সমান, তাহলে আর পি বলের সাথে কত কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে থিটা দেখে নেই, থিটা ইকুয়াল টু কত হবে দেখি, ট্যান ইনভার্স আর পি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ইনডাইরেক্টলি বলছে আর কি, দিক নিয়ে আলোচনা করছে। তাহলে উপরেও কি হবে, পি আর কিউ যেহেতু সেম, পি সাইন আলফা, পি এখানে কি আছে, পি কজ আলফা, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটা সলভ করলেই, ওকে, এবং ইভেন এখানে কি দেয়া আছে খেয়াল করো তো, আলফার ভ্যালু তো দেয়া আছে, আলফার ভ্যালু এখানে দেয়া আছে, তাই না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কি একটা ইনফরমেশন মিস করতেছি, আমি যে এখানে ম্যাথ করতে গেছি, দেখো, আচ্ছা ম্যাথ করলেও ঠিক আছে, আমি একটু বসাই দিই, এই প্রসেসে একটু বসাই দিই, ওয়েট, আমরা এই প্রসেসে যেহেতু করে ফেলছি একটু বসাই, মানে একটু আগে আসলে এটা সমাধান পেয়ে গেছিলাম, তাই না, একটু আগে যে আলোচনা করছিলাম ওইখানে সমাধান পেয়ে গেছি 90 ডিগ্রি, আর এটা হলো কজ 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা এইভাবে করি, দেখি কি হয়। ট্যান ইনভার্স, এখানে পি উপরে থাকবে পি, আর এটা তো 0। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে ট্যান ইনভার্স 1, তাহলে কত, 45 ডিগ্রি। ইন কেস যদি আমাদের একটা ইনফরমেশন মনে না থাকে, আর যদি মনে থাকে, দেখো এটা ঘুরাই পেঁচায় কিন্তু একই জিনিস বলছে, যে একটা বিন্দুতে পরস্পর আলফা কোণে, আলফার ভ্যালু পরে বলে দিছে 90 ডিগ্রি, এই যে ছবিটা, পি আর কিউ সেম, মানে এটাও পি এটাও পি। ওকে, তো এটা যেহেতু 90 ডিগ্রি, আমরা জানি লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দেখো তো 45 ডিগ্রি। ওকে, এইদিকে বলো ওইদিকে বলো, অর্ধেক, 90 ডিগ্রির অর্ধেক, হুইচ ইজ 45 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে চিন্তা করলে দেখো আসলে কলম তোলার দরকার পড়ে না, অনেক ইজিলি হয়ে যায়। বাট যদি মনে না থাকে ইনফরমেশন গুলা, ঠিক আছে, যা আছে সূত্রের মধ্যে বসাই দাও, তাইলেও আসলে খুব বেশি সময় লাগে এমন না। বাট অনেকে হয়তো মনে করতে পারে যে এত প্রসেস আসলে কি সময়ের মধ্যে হবে, ওই টেনশনে দেখা যাবে আরো সময় নষ্ট হবে, ঠিক আছে। যাই হোক, দুইভাবেই দেখাই দিলাম, এটা বেশ সিম্পল, আনসার হবে 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো এটা। তাহলে চলো একটু সামনে আগাই আমরা। এখন আমরা এই ম্যাথটা একটু সমাধান করব। 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি
আর প্রথম বলটির মান দ্বিগুণ, লব্ধির মানও কি হয়? দ্বিগুণ হয়। প্রথম বলটির মান দ্বিগুণ এবং এখানে একটা ওয়ার্ড মিসিং গেছে, এবং এবং কি দেয়া আছে যে লব্ধির মানও কি হয়? দ্বিগুণ হয়। প্রথম বলটির মান দ্বিগুণ হলে হলে কি হবে? লব্ধির মানও কি হয়? ওয়েট, এখন আমরা এই ম্যাথটা একটু সমাধান করি। কি বলছে? 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি, আর প্রথম বলটির মান দ্বিগুণ, লব্ধির মানও দ্বিগুণ হয়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড মিসিং গেছে। ওকে, প্রথম বলটির মান দ্বিগুণ হলে, ওকে, প্রথম বলটির মান দ্বিগুণ হলে লব্ধির মানও কি হয়? দ্বিগুণ হয়। ওকে, বলদের অন্তর্গত কোণের মান নির্ণয় করো। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা আগেও করছিলাম। ওই যে ডিউতে অনেকবার যে আসছে, একটা ম্যাথ দেখাইছিলাম। ওকে, আমরা জাস্ট সিনারিওটা চিন্তা করব, আর বা লব্ধির ভ্যালু বের করব, দেন ইকুয়ালাইজ করব, দেখা যাবে যে আলফার ভ্যালু বের হয়ে গেছে। আমার মনে হয় আইডিয়াটা অলরেডি তোমাদের বলে ফেলছি। ওকে, সমাধানও হয়ে গেছে মনে করো। তারপর আমরা এখন একটু দেখাবো যে আসলে এটা করা যাবে, মানে সম্ভব কিনা, ইজিলি মানে সলভ করাটা আমরা মানে করতে পারবো কিনা। ওকে, খেয়াল করো কি বলছে। প্রথমত বলছে যে 3p ও 2p মানের দুটি বলের লব্ধি কত? আর সো একটা হইল 3p, আরেকটা হইল 2p। ওকে, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হইল আলফা। ঠিক আছে, আর লব্ধি কত হবে? লব্ধি হবে আর। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আমরা জাস্ট সিনারিও আঁকছি, পরীক্ষার হলে দরকার নাই সিনারিও আঁকার, জাস্ট এখন বুঝার স্বার্থে আমরা এখানে আঁকতেছি। নেক্সট, খেয়াল করো, এখন আলফা কিন্তু আমরা চেঞ্জ করব না। ওকে, অ্যাঙ্গেলটা বা তাদের ডিরেকশনটা সেমই রাখবো, বাট কি বলছে? প্রথম বলটির মান দ্বিগুণ হলে, প্রথম বল যেহেতু 3p উল্লেখ করছে, তাহলে এখানে 3p, এইটা কি করব আমরা? 6p বানাই দিব। এটা যেমন আছে তেমনই থাকবে, বাট লব্ধি কি হয়ে যাবে? লব্ধি দ্বিগুণ হয়ে যাবে। ওকে, আর ছিল 2r হয়ে যাবে। এখন জাস্ট কি করব? এইখান থেকে লব্ধির ইকুয়েশন বের করব, এখান থেকে লব্ধির ইকুয়েশন বের করব, দেন আর স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দিব, হয়ে যাবে। আগেও করছি, আবার করব। দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি পাওয়া যায়? 3 স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস 2p উইচ ইজ 4p স্কোয়ার, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12p স্কোয়ার কজ আলফা। এটাকে আমি দিলাম ইকুয়েশন 1। ঠিক আছে, দেন ওইখান থেকে কি পাওয়া যায়? 2r স্কোয়ার করলে কি হবে? 4r স্কোয়ার, নিঃসন্দেহে। ওকে, আর তাহলে এখানে কি হবে? 6p স্কোয়ার যদি করি তাহলে 36p স্কোয়ার, আর 2p স্কোয়ার তাহলে কি হবে? 4p স্কোয়ার, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24p স্কোয়ার কজ আলফা। তাহলে একের ভ্যালু 2 এ বসাই দিব। ওকে, তাহলে এখানে কত পাওয়া যায়? এমনি করি, দেখি এটা কত হবে? 13p স্কোয়ার। কত হবে? এটা হবে 13p স্কোয়ার। সো 13 কে আমি যদি 4 দ্বারা গুণ করি, 4 তেরং 52, 52p স্কোয়ার হবে। নেক্সট, এখানে কি পাচ্ছি? এখানে 12, 4 12 48। ওকে, পি স্কোয়ার কজ আলফা। আর এখানে কত আছে? 40p স্কোয়ার, এখানে হলো 24p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, এখন আমরা কজ আলফা গুলাকে এক পাশে আর পি স্কোয়ার গুলাকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে এখানে 48, এখানে 24 আছে, তাহলে 24p স্কোয়ার কজ আলফা এখানে হবে। আর এখানে 40 আছে, তাহলে -12p স্কোয়ার। ওকে, তাহলে কজ আলফা ইকুয়াল টু কত পাচ্ছি দেখি তো? -হাফ। আরে ইজি, -হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবো? 120 ডিগ্রি। ঠিক আছে, আরেকবার একটু ক্রস চেক করে নেই, আলফা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 120 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, এবং এই ধরনের ম্যাথ আগেও করছি, দেখো আগে করছিলাম, ডিউতে বেশ কয়েকবার আসছে। ওকে, এবং এমসিকিউতে আসছে, এবং একই ধরনের ম্যাথ দেখো রিটেনেও চলে আসছে। ঠিক আছে, বাট সলিউশন প্রসেস সেম। এখন আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত কম লিখতে হবে। ঠিক আছে, ওকে, বা তত কম সময় নষ্ট হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। তাহলে চলো একটু সামনে আগাই। খেয়াল করো, টাইপ 3 নিয়ে এখানে একটু আলোচনা করবো। এখানে কি বলছে? বলের সাথে সমগুণে ক্রিয়ারত লব্ধি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এগুলো নিয়ে এখানে একটু কথা বলবো। অ্যানালাইসিস করে দেখাই যাচ্ছে যে আহ এটা কেমন জানি একটু, হ্যাঁ, এলোন, হ্যাঁ, একা একা একটা ডাটা এখানে বসে আছে, উইচ ইজ JU 19
টু 20। হ্যাঁ, এই সালে কি হয়েছে, একবার এই টপিক থেকে কোয়েশ্চন আসছে, তার মানে কি এখন আমরা পড়াবো না বা পড়বো না? পড়বো, ভালো করে পড়বো। ঠিক আছে, সো গুরুত্বের বিবেচনা এটা 1 স্টার। তাহলে চলো একটু সামনে আগাই। খেয়াল করে এখানে কি বলছে, এখানে বলছে যে লব্ধি আর পি এর উপর লম্ব হলে বলের সাথে সমকোণী ক্রিয়ার উপর লব্ধি সংক্রান্ত যাবে, তাই না? সো নর্মালি এখানে চিন্তা করো যে এখান থেকে আসলে দুটো ইনফরমেশন পাওয়া যায়, এই দুইটা ইনফরমেশন আমরা কি করব, ফোকাস করব। ওকে, হয়তো ডিরেক্টলি এটা লাগতেছে না বা হয়তো আসবে না, কিন্তু অন্য একটা ম্যাথের অংশ হিসেবে কি করা লাগবে, হয়তো এই সূত্রগুলো তোমার প্রমাণ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করি এখানে দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে লব্ধি কি হয়েছে, একটা বলের সাথে লম্ব বরাবর আছে। সো আমি ধরলাম পি এর সাথে লম্ব বরাবর আছে। আচ্ছা এই অ্যাঙ্গেল তাহলে এটা কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে আর থিটা কার সাথে আছে, পি এর সাথে, সে একা বসে থাকবে। ওকে, কার সাথে নাই, কিউ এর সাথে নাই, তাহলে কিউ সাইন আলফা, আর এখানে কি হবে কিউ কজ আলফা। আশা করি বুঝতে পারছো আমার কথা হয়েছে। tan 90 এর ভ্যালু কত আমরা জানি, tan 90 অ্যাকচুয়ালি অসংজ্ঞায়িত, বাট আমরা একটা কাছাকাছি যদি একটু চিন্তা করি, দেখো এখানে কত হবে, আমরা কি বসাই tan 90 এর জায়গায় 1/0। ঠিক আছে, কি বসাই 1/0। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, দেখো এখানে কত আছে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কিউ কজ আলফা। ওকে, তাইলে এখানে আলটিমেটলি পাওয়া যাচ্ছে পি কজ, সরি পি প্লাস কিউ কজ আলফা, 0 যদি গুণ করে দেই 0। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমার মনে হয় যে 1/0 এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। ঠিক আছে, 1/0 এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। তোমরা সবাই যদিও ক্যালকুলেটর অ্যালাউড না, বাট আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই চাইলে জাস্ট একটু ইনপুট করো, আমি খুবই অল্প সময়ে এটা নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো tan 90 ডিগ্রি। ওকে, tan 90 ডিগ্রি আমরা না বসাইলে অসংজ্ঞায়িত হবে। ওকে, বাট tan 90 ডিগ্রি না বসায় আমরা যদি 89.999999999 মানে যতগুলো 9 দেওয়া যায় অতগুলো 9 যদি আমরা দেই, তখন কি হবে, বিশাল বড় একটা মান পাওয়া যাবে। ওকে, অথবা আমি এমন যদি বলি যে 1089.9 বসলে যে মানটা পাওয়া যাবে, ওকে 1089.99 বসাইলে দেখা যাবে কি তার চেয়ে 10 গুণ বেশি একটা মান পাওয়া যাচ্ছে। ওকে, 10 গুণ মান পাওয়া যাচ্ছে। ওকে, সিমিলারলি আরো যদি 90 এর কাছাকাছি যাওয়া যায়, দেখবা যে মানটা কি হয়, অসীমের দিকে চলে যায়, অনেক বেশি হয়। ঠিক আছে, এখন আমরা একটু আরেকটু সামনে আগাই, 90 না বসায় 90.00001 বসাই। ওকে, তখন দেখবা যে মানটা কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে, বাট মানটা স্টিল অনেক বড়। ঠিক আছে, মানটা অনেক বড়। যাই হোক, সো এখানে বুঝাই যাচ্ছে 90 হলো অসংজ্ঞায়িত, বাট আশেপাশে কি হবে, আশেপাশে এটার মান বেশ বড় হবে। ঠিক আছে, আশেপাশে এটার মান কি হবে, বেশ বড় হবে। আমরা জাস্ট পজিটিভ মানটা এখানে নেওয়ার চেষ্টা করি, কত হবে, তাহলে আলটিমেটলি আমি এটাকে কি লিখতে পারবো, 1/0 আমরা এখানে লিখে দিতেই পারি। ওকে, 1/0 আমরা এখানে লিখে দিতেই পারি। আচ্ছা এখন খেয়াল করো আবার 1/0, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে 1/0 আবার কেন অসীমের সাথে আমি কেন তুলনা করতেছি। লাইক তুমি নর্মাল এখানে দেখো 1/, কি আছে, এখানে এক্স আছে, ধরলাম 1/x। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো এই যে এক্স এর ভ্যালু, লিমিট এক্স এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি, শূন্য না শূন্যের কাছাকাছি যদি হয়, তখন এই ভ্যালুটা কি হবে। সো আমরা যদি একটু ভাগ করে দেখি, খেয়াল করো 1/, আমি দিলাম 1, কত হবে আনসার 1, 1/0.1 তাহলে কত হবে 10, 1/0.01 তাহলে কি হবে 100। ঠিক আছে, এইভাবে আরো শূন্যের কাছাকাছি আরো অনেকগুলো শূন্য দাও, দেখবা যে সে তত গুণ বেশি হইতেছে। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি সে শূন্যের কাছাকাছি গেলে এটার ভ্যালু কেমন হবে, ইনফাইনাইট হবে। বাট শূন্য হইলে কি হবে, বাট শূন্য হইলে নিচে যদি একদম ডিরেক্টলি শূন্য হয় তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। ওকে, এটা কি হবে, এক্স্যাক্টলি যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। ঠিক আছে, বাট আমরা এটাকে এক্স্যাক্টলি শূন্য না ধরে শূন্যের কাছাকাছি, খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি একটা নাম্বার যদি ধরে নেই, তাহলে এটার ভ্যালু কি আসবে, ইনফাইনাইট আসবে, অসীম আসবে, যদি ধনাত্মক ভ্যালু নেই।
ওকে, আমরা ধনাত্মকই এখানে নিব, কেন ঝামেলা বাড়াবো, তাই না? আচ্ছা, এখন আরেকটা কথা, লাস্ট একটা প্রশ্ন রয়ে গেল, কেন 0 বসালে এটা অসংজ্ঞায়িত হয়? আচ্ছা, আমরা কি ভাগের নিয়মটা জানি? আমরা কি ভাগ করা মানে মানে ভাগ যে আমরা করতেছি, ওকে, এটার যে আউটকাম কি মিন করে এটা কি জানি? ধরো আমাদের কাছে 10টা কলা আছে, ঠিক আছে, 10টা কলা আছে, 5 জন ব্যক্তির মধ্যে আমি ভাগ করে দিব, তাহলে আমরা কি করি, 10/5 কত হবে, 2 হবে। অথবা আমাদের কাছে 100টা আম আছে, আমরা 20 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, তাহলে প্রত্যেক ব্যক্তি কয়টা করে পাবে, 5টা করে পাবে। 10টা কলা আছে, 5 জন ব্যক্তির মধ্যে যদি ভাগ করে দেই, প্রত্যেক ব্যক্তি, ঠিক আছে, এটাকে যদি আমি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, দেখো উপরে 2 আর এখানে কি 1, 2/1 = 2। এটা কি মিন করে, প্রতি একজনে 2টা পায়, প্রতি একজনে কি পায়, 2টা পায়, ঠিক আছে, প্রতি একজনে 2টা পায়। ওকে, সেম এখানে কি হয়, প্রতি একজনে কয়টা করে পায়, 5টা করে পায়। এখন আমি কোয়েশনটা করলাম, এখন আমি কোয়েশন এখানে আরেকটা কোয়েশন করতেছি, যে আমার কাছে কি আছে, যে 100টা আম আছে, বাট আমি কোনো ব্যক্তির মধ্যে ভাগ করে দিব না। আমার কাছে 100টা আম আছে, বাট আমি কোনো ব্যক্তির মধ্যে ভাগ করে দিব না, মানে শূন্য ব্যক্তি। তাহলে বলতো, আমরা জানি যে এইখানে যে আনসারটা কি মিন করে, যে 10টা আম আছে, 5 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, তাহলে এটা মিন করে প্রত্যেক মানুষ কয়টা করে, মানে ধরো এখানে কলা নিয়ে এক্সাম্পল দিছিলাম, তাহলে প্রত্যেকটা মানুষ কয়টা করে কলা পাবে, 2টা করে পাবে। সেম এখানে 100টা আম আছে, 20 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, তাহলে এই আনসারটা কি বুঝায়, প্রত্যেক মানুষ কয়টা আম পাবে। এখন এখানে আসি, আমি যদি প্রশ্ন করি যে 100টা আম আছে, আমি কি করব, 0 জন মানুষের মধ্যে ভাগ করে দিব, 10টা কলা 5 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, 10/5 লিখছি, 10টা আম 20 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, 10/20 লিখছি, আনসারও পাইছি। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে 100টা আম আমি কি করব, আমি 0 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিব, ঠিক আছে, তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? তখন তুমি কি বলো, তুমি নিশ্চয়ই চিন্তা করবে ভাই পাগল হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি এটা কোনো প্রশ্নই হয় না, তাহলে আনসার কেমনে থাকবে? ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোনো প্রশ্নই হয় নাই, যেহেতু প্রশ্ন হয় নাই তাহলে এটার আনসারও থাকবে না, কারণ আমরা 100টা আম 0 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারি না। আর দিলেও এটা এক্সপেক্ট করতে পারি না যে প্রত্যেক মানুষ কয়টা করে আম পাবে, এটা কেউ আমাকে জানাই দিবে, হ্যাঁ, এটা তো এক্সপেক্ট করতে পারি না, কারণ এখানে 0 জন ব্যক্তি, আর প্রত্যেক ব্যক্তি মানে একজন ব্যক্তি, এক মানুষ নাই, আবার ওইখানে আমি একজন মানুষ খুঁজতেছি, কেমনে হবে? তো এই কোয়েশ্চনে আসলে মেক সেন্স করে না, তাহলে সংজ্ঞায়ন কেমনে হবে? তো এই কারণে 1/0, এক্স্যাক্টলি 1/0 কি হয়, অসংজ্ঞায়িত হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যাই হোক, আমরা এখন আমাদের মেইন আলোচনায় ফিরে আসি। এখান থেকে কি পাওয়া যায় দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, p+q cos আলফা = 0, এটা মনে রাখবা। যদি লব্ধি কি হয়, একটা ফোর্স বা বলের সাথে লম্ব হয়, তখন যার সাথে আছে সে প্লাস, যার সাথে নাই কিউ, cos আলফা = কি হবে, 0 হবে, এটা মনে রাখবা, জীবন সহজ হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাই, এটা কিউ, এটা আর, এটা পি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি কিউ², এটা যেহেতু হাইপোটেনাস বা অতিভুজ, কি হবে, কিউ² = r² + p²। ওকে, তাহলে এখান থেকে আর এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, r² = কি হবে, কিউ² - p²। এখন চাইলে হ্যাঁ r = √কিউ² - p² দেওয়া যায়। যাই হোক, এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে লব্ধির ভ্যালু কি হবে, যার সাথে সে নাই তার স্কয়ার মাইনাস যার সাথে সে আছে তার স্কয়ার। ওকে, সো আমরা এই দুইটা সূত্র কি করব, অ্যাপ্লাই করার চেষ্টা করব, দেখা মাত্রই বসাই দিব, দেখি কেমন হয়। খেয়াল করো, পি ও 2p মানের দুটি বলের লব্ধি আর, পি বলের ক্রিয়া রেখার সাথে লম্বভাবে, দেখো এখানে কি বলছে, পি ও 2p মানের দুটি বলের লব্ধি হলো আর, পি বলের ক্রিয়া রেখার সাথে লম্বভাবে ক্রিয়া করে, একসাথে বলে বলছে। আচ্ছা, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, আলফার মান জানতে চাইছে, ঠিক আছে, আলফার মান জানতে চাইছে। একটু আগে আমরা দেখছি যে আলফার সাথে বলদ্বয়ের সম্পর্কের কি কোনো সূত্র আমরা জানি, এটা কি, এইটাই সেই সূত্র, ঠিক আছে। সো খেয়াল করো, যার সাথে আছে, আমরা একটু সিনারিও আঁকি, এটা যে আঁকতেই হবে এমন না, তুমি যদি মনে মনে এটা চিন্তা করতে পারো তাইলে বেশ ভালো। ওকে, এবং এটা ট্রেন আপ করতে হবে, এমনি এমনি হবে না। তো খেয়াল করো, এখানে পি আছে, এটা হলো 2p, পি এর সাথে কি করছে, লম্ব বরাবর আছে, শেষ। তো আমরা কি জানি, যার সাথে লম্ব বরাবর আছে সে, যার সাথে নাই সে cos আলফা = কি হবে, আন্ডা হবে। তাহলে cos আলফা = -p/2p - ½ তাহলে আলফা = কি হবে, 120 ডিগ্রি।
ঠিক আছে, আলফা ইকুয়াল টু হবে কি, এই লিখছে এটা, হ্যাঁ এটা কোনো লেখা লিখছে আমি বলবো। আচ্ছা, তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু 120 ডিগ্রি। আছে কি, আছে, না থেকে যাবে কই। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর ছিল ম্যাথটা। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, দুটি বলের লব্ধি 20 নিউটন, যা ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপর লম্ব। দুটি বলের লব্ধি 40 নিউটন, সরি 40 নিউটন, যা ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপরে লম্ব। ক্ষুদ্রতর বলটি হলো 30 নিউটন হলে বৃহত্তম বল কত হবে? আর ইজি, সিম্পল ম্যাথ, সিম্পল ম্যাথ, ছবি আঁকবো, ম্যাথ শেষ। ওকে, সো খেয়াল করো, এটা লব্ধি, লব্ধি কত 240, আর ক্ষুদ্রতর বল দেয়া আছে, এটা হইলো কত 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 30 নিউটন। ওকে, আর বৃহত্তর বল, বৃহৎ, এটা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন একটা কাজ করবো, এটা হলো পি, এটা হলো কিউ, আর এটা হলো আর। আমরা, আমাদের দরকার হলো বৃহত্তর বল কিউ স্কোয়ার। আমরা জানি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, কিউ স্কোয়ার বা, ওয়েট ওয়েট ওয়েট, একবারে করি, তো ঝামেলা করার দরকার কি। কিউ ইকুয়াল টু কি হবে, রুট ওভার এটার বর্গ প্লাস কি হবে এটার বর্গ, মনে আছে? না মনে থাকলে তুমি ছবিটা আঁকো, নিজেই করো। এই যে দেখো, আমরা এখানে কিন্তু অলরেডি করে ফেলছি কিউ স্কোয়ার। ওকে, বৃহত্তর বলটা এখানে ছিল কিউ এর জায়গায়, সো এটার স্কোয়ার কি হবে, লব্ধির বর্গ আর যার সাথে সে লম্ব আছে তার বর্গের সমষ্টি সমান। ওকে, তাইলে এখানে কি হবে 1600, আর এটা হলো 900, একবারই করা যায় অ্যাকচুয়ালি। তাহলে এখানে কত পাওয়া যাবে, 2500। ওকে, তাহলে 50, ঠিক আছে, 50 নিউটন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর ছিল। ওকে, দেন এখানে আসি, কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে। ওকে, বৃহত্তর বলটি 12 নিউটন হলে কি চাইছে, ক্ষুদ্রতর বলটি এবং বলদ্বয়ের লব্ধি নির্ণয় করতে হবে। খুবই সুন্দর একটা ম্যাথ, আরেকবার পড়ি। কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে কি হয়েছে, ক্রিয়াশীল দুটি বলের লব্ধি কি হয়েছে, ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, ভালো কথা। তো আমরা ছবিটা একটু আঁকি। ওকে, লব্ধি, লব্ধির ভ্যালু দেয়া আছে, না লব্ধির ভ্যালু দেয়া নাই, দুইটা আমাদের বের করতে হবে, বাট আলফার ভ্যালু দেয়া আছে। ঠিক আছে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, লব্ধি দেয়া নাই, এরপরে বলছে যে কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে, তাহলে ক্ষুদ্রতর এইদিকে হবে, ক্ষুদ্রতর। ওকে, আর বৃহত্তর এইদিকে হবে, এটা হইল কিউ, শেষ। ওকে, এন্ড দেন কি চাইছে, বৃহত্তর বল দেয়া আছে উইচ ইজ 12 নিউটন, ক্ষুদ্রতর বলটি এবং বলদের লব্ধি নির্ণয় করো। ঠিক আছে, আমাদের বের করতে হবে এটা কত আর এটা কত। আমরা কি বের করতে পারবো? এখন তো মনে হয় দুইটা সূত্রই আমাদের কাজে লাগাইতে হবে। ঠিক আছে, দুইটা সূত্রই আমাদের কাজে লাগাইতে হবে। তাহলে চলো এখন আমরা এর একটু নিয়ে আলোচনা করব। প্রথমত দেখি যে আমাদের প্রথমে চাইছে পি। দুটো সূত্রের মধ্যে একটা ছিল যে যার সাথে আছে মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর যার সাথে করে নাই দেন কস 120 ডিগ্রি ইকুয়াল টু 0। ওকে, এই একটা সূত্র পাইলাম, দেখি এখান থেকে কিছু করা যায় কিনা। অবভিয়াসলি করা যাবে। কিভাবে করা যাবে, এই যে এই কিউ এর জায়গায় আমি কি দিচ্ছি, 12 দিয়ে দিচ্ছি, একবারে করি। হ্যাঁ, তো এখানে আলটিমেটলি আমি কত পাবো, খেয়াল করো, পি ইকুয়াল টু 12 এখানে আছে, আর এটা হলো মাইনাস হাফ, তাহলে এখানে 6 মাইনাস 6 ওই পাশে গেলে +6 নিউটন, শেষ। ক্ষুদ্রতর বল বের হয়ে গেছে। দেন আর এর ভ্যালু, কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার যেটা কিউ, এইখানে কিউ এটা যেটা বৃহত্তর, সো 12 স্কোয়ার মাইনাস এইখানে কত 6 স্কোয়ার, তাহলে 144 মাইনাস কত হবে 36। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি দেখি তো। এখানে 14 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, 8। ওকে, দেন এখানে কত পাচ্ছে 0, 108। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, যেমন আছে তেমনই থাক, যেহেতু এটা রিটেন মার্কের কোয়েশ্চেন, আর ভাঙানোর কোনো দরকার নাই। √108 নিউটন। ওকে, অপশন থাকলে আমরা আর একটু ভাঙাই নিতাম। যাই হোক, সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, এখন আমরা এই ম্যাথটা একটু করব। কোন কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান। সো আমরা একটু ছবিটা আঁকি। ঠিক আছে, এইখানে
আহ লব্ধি দেয়া আছে, কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। ঠিক আছে, একটা বল আমি ধরে নিলাম পি, এখানে হইলো কিউ, আর এটা হইলো আর, শেষ। ওকে, সো কি বলছে, এই কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের, মানে যার উপর লম্ব সেটা না, অপরটার কি হয়েছে 1/3 সমান। আরে ম্যাথ তো এখানেই শেষ। ওকে, বলদ্বয়ের মানের অনুপাত কত? বলদ্বয়ের মানের অনুপাত চাইছে, পি আর কিউ এর মানের অনুপাত চাইছে। ঠিক আছে, তাহলে চলো এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। সো খেয়াল করো, এখানে দেখি এই ক্ষেত্রে আর এর একটা সম্পর্ক আছে। সো চলো আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কি পাই, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আশা করি সবার এটা মনে আছে। এখানে কিউ ডিভাইডেড বাই 3 একবারে বসাবো, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9, এখানে হইলো কিউ স্কোয়ার, এখানে হইলো পি স্কোয়ার। তাহলে এই জায়গায় যদি পি স্কোয়ার থাকে, এটা যদি ওই পাশে চলে যায়, দেখো খুবই সিম্পল, এখানে আসতো একটা কিউ স্কোয়ার, আর এখানে কিউ স্কোয়ারে 9/1 ওকে, দ্যাট মিনস আসতো একটা কিউ স্কোয়ারকে আমরা যদি 9 ভাগ করি, এটার 1 ভাগ এখানে আসছে, ওই 1 ভাগ বিয়োগ করে দিলে কি হবে, 8 ভাগ থাকবে না? আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝছো, মানে এখানে বিয়োগ করবো, আমি কি এখানে লসাগু গসাগু করতে বসবো এখন ইউনিভার্সিটি এক্সামে? এত সময় কি আছে আমাদের? না। সো এখানে আস্তে একটা কিউ স্কোয়ার আছে, আর এটা থেকে কি করতে হবে, ওই কিউ স্কোয়ারে 9/ভাগের 1 ভাগ বিয়োগ দিতে হবে। কিউ স্কোয়ারকে 9 ভাগ করা হয়েছে, তার একটা ভাগ বিয়োগ দিব, তাহলে থাকবে কয়টা, 8টা ভাগ থাকবে। ওকে, 9 ভাগের মধ্যে 8টা ভাগই থাকবে, আশা করি বুঝতে পারছো। তারপর সমস্যা থাকলে তোমরা নিজ দেখতে বিস্তারিত ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, কি বলছে, বলদের মানের অনুপাত কত? ঠিক আছে, সো পি, পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, 8/9, তাহলে এটাকেও স্কোয়ার আকৃতিতে নিয়ে আসি, পি ডিভাইডেড বাই কিউ হোল স্কোয়ার, 8 কে রুট করলে 2√2 হয়। ওকে, সন্দেহ থাকলে স্কোয়ার করে দেখে নাও। আর এখানে হলো 3, তাইলে বলদ্বয় P/Q কত হবে, 2√2:3। আশা করি সবাই এটা বুঝিতে পেরেছো, বেশ সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, বেশ সুন্দর একটা ম্যাথ ছিল। জাস্ট আমরা কি করছি, একটা সিনারিও কল্পনা করছি যা বলছে তার রেসপেক্টে, দেন আমরা দেখছি যে এখানে যদি বলদ্বয়ের সম্পর্ক দেখাইতে হয় কোন সূত্রটা বেশি ভালো। P+Q cos আলফা, আলফার ভ্যালু তো আমি জানি না, আরো ঝামেলা হবে, কি দরকার। তারপর আমরা গেছি 2 নাম্বার সূত্রে, বসাইছি, দেখো হয়ে গেছে। ওকে, তো জীবনটা সুন্দর হয়ে গেছে। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। এখন আমরা লাস্ট টাইপ নিয়ে আলোচনা করবো আজকের লেকচারের, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ। ওকে, বাট একবার যদি তুমি থিওরিটা বুঝে যাও, ম্যাথ গুলো খুবই সিম্পল, দেখা মাত্রই আসলে সলভ হয়ে যায়, এতটা সিম্পল। চলো দেখো, এখানে কি বলছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। সো ভর্তি পরীক্ষায় যে বছর প্রশ্ন এসেছে, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, কি বলছে, এমসিকিউতে ডিইউ, জিএসটি, আরইউ, জেইউ বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, রিটেনে এখন পর্যন্ত আসে নাই, বাট আসবে না এটা কেউ বলতে পারে না। ওকে, তো এবং বুঝতে পারছো ট্রিপল স্টার, সো রিটেন তো জাস্ট কয়েকটা বছর হয়েছে, শুরু হয়েছে, তো সামনে আসতে পারে, ভালো করে তোমরা প্রিপারেশন নিবা। ওকে, খেয়াল করো কি বলছে, যে পি ও কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত হলে, ঠিক আছে, এটা সার্টেন একটা অ্যাঙ্গেলে কি হয়েছে, তারা কাজ করতেছে। আচ্ছা, ক্রিয়ারত হলে পি ও কিউ এর হলে, এটার জায়গায় আমি দেখি এখানে সাদা কালার দেওয়া আছে, আচ্ছা আমি এখানে ইয়েলো ইউজ করতেই পারি। পি ড্যাশ এন্ড কিউ ড্যাশ, কিউ ড্যাশ বলদ্বয় ক্রিয়া করলে যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তবে কি পাওয়া যায়, এটা নিয়ে এখন একটু কথা বলবো আমরা। আগে একটু দেখি, হ্যাঁ, এটা নিয়ে একটু কাজ করি আমরা। দেখো এখানে একটু প্রমাণই করে দিই, কি সমস্যা বুঝো, খুব মনোযোগ দিবা। বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ নিয়ে আমি এখন আলোচনা করতেছি। ওরা কি বলছে, পি, প্রথমে আমরা কি করছি, আলফা অ্যাঙ্গেলে ক্রিয়ারত দুইটা ফোর্স পি এন্ড কিউ নিয়ে আলোচনা করছি। এটা লব্ধি কত, এটা ধরলাম আর পাইছি, ঠিক আছে, লব্ধি কত, আর পাইছি। আচ্ছা, এবং পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরলাম থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, এখন আমরা যেটা করলাম, যে এখানে ফোর্স আমরা চেঞ্জ করছি, ধরলাম বাড়াইছি, ঠিক আছে, পি এর জায়গায় দিছি পি ড্যাশ, এখান থেকে এইটুক। ওকে, কিউ এর জায়গায় দিছি কিউ ড্যাশ, এখান থেকে এইটুক। তার লেন্থ, তার ম্যাগনিটিউড বুঝায়, সো কিউ এর তুলনায় কিউ ড্যাশ যে বড়, তার লেন্থ থেকেই বোঝা যাচ্ছে। এখন ওরা বলছে লব্ধির মান তো আসলে ডিফারেন্ট হবেই,
ওকে, লব্ধির মান ডিফারেন্ট হবে ছবি দেখেই বোঝা যাচ্ছে, বাট দিক পরিবর্তন হয় নাই, দিক এই দিক বরাবরই আছে, ঠিক আছে? দিক, আচ্ছা এগুলা দিক কোন দিক বরাবর আছে? দিক এই দিক বরাবরই আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি এটা নিয়ে এখন একটু আলোচনা করব। তার আগে আমার মনে হয় একটু কনফিউশন তোমার হইতে পারে যে পি ড্যাশ কিউ ড্যাশ, আমি মনে হয় একটু সুন্দর করে আঁকি। এই পুরাটা এটা হইলো পি ড্যাশ, এই পুরাটা এটা হইলো কিউ ড্যাশ, এই পুরাটা হইলো আর ওয়ান, এইটুক হইলো আর, এইটুক হইলো পি, এইটুক হইলো কিউ, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা কাজ করব, আমরা সদৃশ ত্রিভুজের কনসেপ্টটা এখানে ইউজ করব, ঠিক আছে? খেয়াল করো, এই অ্যাঙ্গেল সমান, এটা কমন অ্যাঙ্গেল। আর আমরা জানি যে দুইটা ট্রায়াঙ্গেলে যদি কি হয়, দুইটা কোণ সমান হয়, এই যে এইটা এটা সমান, আবার এই অ্যাঙ্গেল কমন, ঠিক আছে? তখন আমি বলতেই পারবো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হইতে বাধ্য, না হলে এটা মানে একটা ত্রিভুজ তৈরি হবে না, বুঝতে পারছো? যাই হোক, তাহলে আমরা কোন দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি ট্রায়াঙ্গেল, এটাকে ধরে নেই ও। আচ্ছা আমি তো কোনো পয়েন্ট আউটই করি নাই। ও, এটা হইলো এ, এটা হইলো বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। দিলাম মনের মাধুরী মিশিয়ে কতগুলা লেটার এখানে বসাই দিচ্ছি। তো আমি আলোচনা করতেছি ও এ ডি, ট্রায়াঙ্গেল ও এ ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও বি সি নিয়া, অ্যান্ড ট্রায়াঙ্গেল ও বি সি নিয়া। বুঝাই যাচ্ছে এই ট্রায়াঙ্গেল অ্যান্ড ওই ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেল কি সদৃশ, ঠিক আছে? কিভাবে? প্রথমত হলো তারা সদৃশ কোণী, এই কোণ দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই সেম, এইটা এটা সেম, ওইটা ওইটা সেম, ঠিক আছে? যেহেতু তারা সদৃশ কোণী, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে যে দুইটা ট্রায়াঙ্গেল যদি সদৃশ কোণী হয়, তিনটা কোণ যদি পরস্পর সমান হয়, ঠিক আছে, মানে দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা যে কোণ আছে তারা কি পরস্পর সমান যদি হয়, তখন আমরা কি বলতে পারি যে ট্রায়াঙ্গেল দুইটা সদৃশ হবে, মানে তাদের বাহুর অনুপাত সমান হবে। সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত কি হবে? সমান হবে। আশা করি এগুলো জানো, খুবই সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এখান থেকে একটু বলি, খেয়াল করো এই অ্যাঙ্গেল সেম, তাই না? তাহলে এখান থেকে বলাই যায় যে অ্যাঙ্গেল থিটার রেসপেক্টে আমি বলতে পারি যে এডি ডিভাইডেড বাই কি হবে? বিসি, এটার যে অনুপাত। অ্যান্ড এই যে অ্যাঙ্গেল, আমার মনে হয় অ্যাঙ্গেল আলাদা করে এখানে লেখার দরকার নাই, থাকুক, আমি এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছি। খেয়াল করো, দেখো এখানে আমরা কি পাচ্ছি? এডি ডিভাইডেড বাই বিসি কত হবে? কার সমান হবে? ও এ ডিভাইডেড বাই ওবি। এন্ড এখানে কি আছে? খেয়াল করো এই অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে? এই সাইড এবং এইটুক, একে বলতে পারে আমি ওডি ডিভাইডেড বাই ওসি। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এটা পি এর মতো হয়তো দেখতে মনে হইতে পারে, এটা ওডি। আচ্ছা এখন খেয়াল করো, আমার মনে হয় এই যে লব্ধি, এটা নিয়ে তো আমার এখন কাজ নাই, ঠিক আছে? এটা বাড়বে ঠিক আছে, বাট আমরা এখন জাস্ট এই দুইটা নিয়ে একটু কাজ করি। এডি মানে কি? এডি মানে কি? কিউ। এডি মানে হইল কিউ। ওকে, নেক্সট এখানে আর কি দেয়া আছে? বিসি। বিসি মানে হইল কিউ ড্যাশ। দেন এখানে কি আছে? ওএ। ওএ মানে হইল পি, আর ওবি মানে হইল পি ড্যাশ। তার মানে আমি এখানে লিখতে পারি পি ড্যাশ, পি ড্যাশ, এটা হবে পি ড্যাশ, ঠিক আছে? এটা হইলো পি ড্যাশ। তাহলে এখানে পি আছে, এটা কি হবে? এটা হইলো পি ড্যাশ। তাইলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি? দেখো আমরা এটা লিখতে পারি যে পি ড্যাশ ডিভাইডেড বাই কিউ ড্যাশ ইকুয়াল টু কি হবে? পি ডিভাইডেড বাই কিউ হবে। ওকে, সো এখান থেকে আচ্ছা ঠিক আছে, খুবই বিদঘুটে একটা স্ট্রাকচার পাইছি, বাট এটা কি মিন করে? এটা মিন করে যে প্রথম স্টেজে যদি যদি এমন হয় যে একটা সার্টেন অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেলে কি হয়েছে? দুইটা বল প্রয়োগ করা হয়েছে, একটা কণার উপরে দুইটা বল প্রয়োগ করা হয়েছে, একটা মান হলো পি আর একটা হলো কিউ, ঠিক আছে? তখন তাদের যে লব্ধি হবে, ধরলাম আমি সেটা হলো থিটা। এখন পি আর কিউ এর জায়গায় আমরা যদি কি করি, একই ডিরেকশন বরাবর অন্য দুইটা বল অ্যাপ্লাই করে দেই, তখনও যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তখন বলা যাবে যে প্রথম সিনারিওতে যে দুইটা বল ছিল তাদের যে অনুপাত, দ্বিতীয় সিনারিওতে যে দুইটা বল আছে তাদের অনুপাত পরস্পর সমান হবে। আমি আরো একবার বলি, যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে,
ওকে, যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে তাহলে প্রথম স্টেজে বলদ্বয়ের যে অনুপাত পরের স্টেজের বলদ্বয়ের অনুপাত কি হবে? সমান হবে, শেষ। ওকে, এখানে শর্টকাট এখানে লিখেই দিচ্ছে, যেটা আমরা এখানে প্রমাণ করছি। প্রথম বলকে যত গুণ বাড়ানো হয় দ্বিতীয় বলকে যদি তত গুণই বাড়ানো হয় তাহলে লব্ধির দিক কি হবে? অপরিবর্তিত থাকবে। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। লাইক তুমি এইভাবে চিন্তা করো যে প্রথমে কি ছিল? পি, এরপরে কি? কিউ। ঠিক আছে, পি আর কিউ। সো প্রথম বলকে আমি দ্বিগুণ বাড়াইলাম 2p, এবং এরপরে দ্বিতীয় বলকেও যদি ততগুণই বাড়ানো হয় কত হবে? 2q। দেখো এখানে যে অনুপাত p ডিভাইডেড বাই কিউ, এখানেও অনুপাত কি হবে? p ডিভাইডেড বাই কিউই হবে। ঠিক আছে, কি হবে? p ডিভাইডেড বাই কিউই হবে। তাইলে দ্যাট মিনস প্রথম সিনারিওতে যে ফোর্সটুকু ছিল, ওকে, আবার যদি দ্বিতীয় সিনারিওতে ফোর্স মানে ফোর্সের রেশিও, আমি আবারও বলি, প্রথম সিনারিওতে ফোর্সের রেশিও যত ছিল দ্বিতীয় সিনারিওতে যদি ফোর্সের রেশিও সেমই থাকে তাহলে আমি বলবো যে লব্ধির দিক চেঞ্জ হবে না। হ্যাঁ, মান চেঞ্জ হইতে পারে, বাট দিক কি হবে না? চেঞ্জ হবে না। সো একই জিনিস আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলছি। ওকে, এবং আমরা যখন ম্যাথ গুলা এনকাউন্টার করবো তখন দেখবা যে জাস্ট কোয়েশ্চন দেখবো, আনসার বসাবো, কোয়েশ্চন দেখবো, আনসার বসাবো। যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদের বলবো যে এই এই কি বলা যায়, এই টপিকটা আরেকবার রিভাইন্ড করো, রিপ্লে করো, আরেকবার দেখো। ওকে, তাহলে চলো একটু সামনে আগাই। কি বলছে? পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের মান একই হারে বৃদ্ধি বা হ্রাস করলে, ওকে, তাদের লব্ধির দিকের পরিবর্তন কোনটি? লব্ধির দিকের পরিবর্তন কোনটি? খেয়াল করো, পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের মান একই হারে বৃদ্ধি বা হ্রাস করলে তাদের লব্ধির দিকের পরিবর্তন কোনটি? পরিবর্তন কোনটি হবে এটা আমাদের বলতে হবে। খেয়াল করো, এখন ওরা একই হারে কি চাইছে? বাড়াইতে চাইছে। ওকে, আবার কি চাইছে? একই হারে হ্রাস করতে চাইছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? দেখো, এই ক্ষেত্রে আমরা আগেও দেখছি যে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। এখানে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছে যে আমি যদি কি করি, যেমন দুইটা ফোর্স যদি থাকে পি অ্যান্ড কিউ, এটাকে কি করলাম? একই হারে আমি বাড়াইলাম। ওকে, কয়েক গুণ করলাম। ঠিক আছে, দ্বিগুণ করলাম, দুইটা কি 2p 2q, অথবা তিন গুণ করলাম 3p 3p অথবা 3q। ঠিক আছে, যদি এমন করে থাকি, কয়েক গুণ বাড়াই অথবা কি করি, কমাই, তখন কি হবে? যে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, সো এখানে রাইট আনসার কত হবে? 0 ডিগ্রি হবে। রাইট আনসার কি হবে? 0 ডিগ্রি আমরা পাবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। নেক্সট আমরা এখানে একটু আসি। এফ এবং 2f মানের দুটি সমবিন্দু বলের লব্ধির ক্রিয়া দিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2f এবং 2f+2 মানের বলদ্বয়ের লব্ধির ক্রিয়া দিক একই হলে এফ এর মান কত হবে? এটা জানতে চাইছে। সো এফ ও 2f মানের দুটি সমবিন্দু বলের লব্ধির ক্রিয়া দিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2f এবং 2f+2 মানের বলদ্বয়ের লব্ধির ক্রিয়া দিক একই হলে কি হবে? এফ এর মান কত এটা জানতে চাইছে। মানে প্রথম যে দুটা বল তাদের যে অনুপাত এফ ডিভাইডেড বাই 2f, এটা কি হবে? এটা কার সমান হবে? এরপরে যে দুটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তাদের অনুপাতের সমান হবে 2f প্লাস 2f+2। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি এফ এফ কাটা, এটা যদি দুই পাশে গুণ দেই তাহলে 2f+2, ওকে, এখানে হবে 4f। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি, এটা যদি ওই পাশে যায় তাহলে এখানে তো 2 আছেই, এটা হলো 2f, তাহলে f = 1। ওকে, জাস্ট এটা লিখছে, আমার মনে হয় এত লাইনও দেখা মানে লেখার দরকার নেই, আমার মনে হয় এমনি আনসারটা বোঝা যায়। ওকে, সো এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু হবে 1। আশা করি সবাই এটা বুঝতে পারছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। দেখছি, রেশিও নিছি, সলভ হয়ে গেছে। ওকে, তাহলে এখন এই ম্যাথটা একটু দেখি। কোন বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল। ঠিক আছে, কোন বিন্দুতে পি এবং 2p মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। যেহেতু দিক অপরিবর্তিত থাকে তাহলে আমি আগেই দিব ইকুয়াল, দেন একটা টান দিব, ওইখানে একটা টান দিব। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। নেক্সট আমরা কি করব? প্রথম যে দুইটা বল দেয়া আছে তাদের অনুপাত নিব, তারপরে কি করব? এরপরে যে সিনারিও আছে ওই অনুসারে কাজ করব। প্রথম বলটিকে দ্বিগুণ এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি। ঠিক আছে, তাহলে পিপি কাটা, এখানে 2p + 8 আর এখানে হইলো 4p, একই তো।
সিম্পল। তাহলে এখানে 8, এটা হলো 2p, এমনি বোঝা যায় p ইকুয়াল টু কত হবে? 4। নিউটন বলছে কিছু না, 4p হবে। ওকে, কত হবে দেখি। ও, পি এর মান কত চাইছে, তাই তো? ওয়েট ওয়েট ওয়েট, আমি এখানে পি কি দিয়ে দিচ্ছি, তাই না? এখানে এটা হবে, পি এর মান তো আমি এখানে পেয়ে গেছিলাম, তাই না? আবেগের বসে আরেকটা পি বসাই দিছি। তাহলে এই জায়গায় হবে, তাহলে পি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 4 হবে। পি এর ভ্যালু আমরা পাচ্ছি 4। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। আশা করি সবাই হ্যাপি। ওকে, আশা করি সবাই হ্যাপি। সো আমরা জাস্ট প্রশ্ন দেখছি, অনুপাত নিছি, সলভ করছি, প্রশ্ন দেখছি, অনুপাত নিছি, সলভ করছি। সো এই টাইপ 4 ইম্পর্টেন্ট, এবং কিভাবে সলভ করা যায় এটা দেখা গেছে কি যে এটা, হ্যাঁ ঠিক আছে, এটা অনেকবার আসে, বাট আহামরি কঠিন বলা যাবে না, তাই না? Just প্রশ্ন দেখার সাথে সাথে আসলে এটার আনসার বের করা সম্ভব, তাই না? যাই হোক, তাহলে চলো একটু সামনে আগাই। আর কোনো ম্যাথ নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। বেশ কয়েকটা ম্যাথ দেখছি, আমরা 3টা টাইপ নিয়ে আলোচনা করছি। এই 3টা টাইপের আন্ডারে অনেকগুলা ম্যাথ ছিল, সবগুলাই করার চেষ্টা করছি। প্রথমে থিওরি নিয়ে আলোচনা করছি। ওকে, তো আমার যেটা মনে হয় যে প্রথমে যেটা দরকার, প্রশ্নটা ভালো করে বুঝা, কি চাইছে এটা দেখা। ওকে, এবং ওই অনুসারে কাজ করা। তো আমার যেটা মনে হয় যে পরীক্ষার হলে গিয়ে তুমি এই প্রশ্নগুলো এনকাউন্টার করবে, এমন যাতে না হয়। আমরা আগে থেকে সব ধরনের ম্যাথ করে রাখবো, দেন আমরা কি করব? সলভ করার চেষ্টা করব। ভয় পাইলে হবে না। ওকে, এই যে কথা বললাম না যে ভয় পাইলে হবে না, এই ভয় আসে কেন? যদি আমাদের কনফিডেন্সের অভাব থাকে, তখনই ভয় আসবে। ওকে, সো তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। এমন যাতে না হয় যে একটা ম্যাথ দেখছো আর তোমার কাছে এটা নতুন মনে হয়েছে, এমন যাতে না হয়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকো। নেক্সট লেকচারে আবারও দেখা হবে। ওকে।